প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজনে আমি তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি তথ্য প্রযুক্তির দুনিয়ায়। তথ্য প্রযুক্তি খাতের নানা দিক নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। ই কমার্স প্রতিষ্ঠান shoppingzoneBD.com নারীদের পোশাক বিক্রির জন্য একটি জনপ্রিয় নাম, যার যাত্রা শুরু হয়েছিল মাত্র ৩২,০০০ টাকা মূলধন দিয়ে। কিন্তু বর্তমানে এই প্রতিষ্ঠানটির প্রতিদিনের বিক্রি ৩ থেকে ৫ লাখ টাকা। এখন শুনবো ই কমার্স প্রতিষ্ঠান shoppingzoneBD-র পথ চলার কথা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শর্মি ফ্রম shoppingzoneBD চলে আসছি আপনাদের সাথে লাইভে, সন্ধ্যার লাইভে। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে জয়েন করছেন জয়েন করে জানিয়ে দেবেন লাইভ সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমাকে আপনারা ক্লিয়ারলি ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। যাত্রাটা আসলে শখ থেকে শুরু করেছিলাম ফেসবুকের মাধ্যমেই, যেহেতু ফেসবুক থেকে পথ শুরু করাটা সহজ ছিল। তো প্রথমে আমরা অত প্রমোটও করতাম না, আস্তে আস্তে যখন প্রমোটিং শিখলাম, ভালো রেসপন্স পেতে শুরু করলাম, তখন আমরা আস্তে আস্তে নিজস্ব ওয়েবসাইট তৈরি করে ফেলি। আমাদের বর্তমানে অ্যাপস আছে। আস্তে আস্তে ভাবলাম যেহেতু আমরা ই কমার্সে ভালো রেসপন্স পাচ্ছি, তো আমরা ই কমার্সের যে প্ল্যাটফর্মগুলো বাড়ানো যায় যেভাবে সেভাবে চেষ্টা করে আস্তে আস্তে অল্প অল্প করে করেছি। আমার হচ্ছে লেডিস ক্লোদিং, থ্রি পিস, শাড়ি, লাইক টপস, কুর্তি থেকে শুরু করে গাউন থেকে শুরু করে মানে A to Z শার্ট, মানে লেডিস ওয়েস্টার্ন কালেকশন থেকে শুরু করে দেশীয় শাড়ি, থ্রি পিস সমস্ত কিছুই করে থাকি। এখানে হচ্ছে ওরা অর্ডারগুলো নিচ্ছে, অর্ডারগুলো ওরা হচ্ছে অনলাইন থেকে, ওয়েবসাইট থেকে, ফেসবুক পেজ থেকে, দুইটা থেকেই নিচ্ছে। নিয়ে কাস্টমারদেরকে ফোন দিবে, ফোন দেওয়ার পরে কথা বলে কনফার্ম হলে জাস্ট ইনভয়েসটা বের করে এভাবে করে ড্রেসটা নিয়ে, ড্রেস দেওয়ার জন্য ছেলে আছে, ওরা ড্রেসটা দেয় গুছিয়ে, ওরা সাইজ মিলিয়ে জাস্ট এভাবে করে রাখছে। আসলে শুরুটা আমার ইচ্ছে ছিল কিছু করার, কিন্তু আমার হাজব্যান্ড চাকরি করাটা ওর পছন্দ ছিল না। তো যেহেতু আমি হাউস ওয়াইফ, আমার কাছে মনে হলো যে একটু যদি অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিছু শুরু করা যেত, তো সেই চিন্তা করেই মূলত শুরু করা। অ্যান্ড শুরুর দিকে আমার হাজব্যান্ড অনলাইন বিজনেস করাটাও পছন্দ করতো না, তার কাছ থেকে পারমিশন পেতে পেতে অনেক সময় লেগেছে। কিন্তু 6 মাসের পর হঠাৎ একদিন কীভাবে আনমনা হয়ে সে আমার পেজে একটু ঢুকতেছিল বা একটু দেখতেছিল বা অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতেছিল, তো তখন সে খুব মজা পেয়ে গেল যে না, এটা তো খুব ভালো একটা কাজ। তখন থেকে প্রায় 2 বছর আমি আমার হাজব্যান্ডের অনেক সাপোর্ট পাই। আমি একটা যখন ডিজাইন করি, ডিজাইনটা করে মাস্টারকে দিই, তো সে সেটা কাটিং করে একটা স্যাম্পল তৈরি করে। স্যাম্পলটা তৈরি করার পরে সেটা দেখি ঠিক আছে কিনা, তারপর সে কাটিং করে ফেলে সেই অনুযায়ী। এখানে সেলাই হয় সেগুলো, অ্যান্ড অনলাইনে আমরা যা সেল করি সব সেলাইগুলো এখানেই হয়। আমাদের আরও কয়েকটা জায়গায় প্রোডাকশন আছে, সবগুলো মিলে অনলাইন আর প্রোডাকশন হাউস সব মিলে 200-র উপরে কর্মচারী আছে। শুরুতে আসলে ইনভেস্ট করব বা এটা করব অতটা গুছানো ছিল না ব্যাপারটা। যেমন আমি প্রথম, আমার মনে আছে 33,000 টাকার মাল প্রথম এনেছিলাম, তারপর সময়ে সময়ে 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 12 লাখ এরকম লাগছে। আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে, তখন প্রোভাইড করেছে। তো এরকম করতে করতে বর্তমানে যদি অ্যাসেট বলি অনেক, মাসে যদি সেল বলি ভালো থাকে আলহামদুলিল্লাহ। ডেইলি মানে মিনিমামও যদি হয়, মিনিমামটাই বলছি, 3 থেকে 5 লাখ টাকা সেল থাকে। আমাদের যেহেতু অনলাইন বিজনেস, অনলাইন কেন্দ্রিক বিভিন্ন সমস্যা তো আমরা ফেস করি প্রতিনিয়ত। যেমন অনেক ফেক অর্ডার থাকে,
ফেক আইডি থেকে ফেক অর্ডার করে। তো দেখা যায় অর্ডার করার পর যখন আমরা পার্সেলটা কোরিয়ার কোম্পানিকে দিয়ে দিলাম, তারপর তাদের ফোন অফ বা আমাদেরকে ব্লক করে দেয়। তো এগুলো নিয়ে রিচ করার প্রতি মুহূর্তে একটু ঝামেলা হয়। আমি ভাবিনি শপিং জোন এত মানে অনলাইনে কাজ করে আমি এতটুকু আগাতে পারবো বা এতগুলো কর্মচারী আমার হবে বা এত ভালো একটা ফিডব্যাক পাবো। আমার হাজব্যান্ড যিনি কিনা বাইরে বিজনেস করতেন, বাইরের বিজনেসের পরিবর্তে সে আমার বিজনেসটাকেই নিজের বিজনেস করে নিবে বা সে দেখবে, সেটা আমি কখনো ভাবিনি। তো সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ ইনকাম যেহেতু ভালো, তা আমার ইচ্ছা ভবিষ্যতে এটা একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করা। এবারে দেখব ডেটা সায়েন্স নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞ রতন হাসান রহমানের সাক্ষাৎকার। তার সাথে কথা বলেছেন মইদুল ইসলাম। তথ্য প্রযুক্তির এই যুগে ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, ডেটা সিকিউরিটি এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এ নিয়ে বিস্তারিত কথা বলবো ডেটা সায়েন্স বিশেষজ্ঞ জনাব রতন হাসান রহমানের সাথে, যিনি দীর্ঘ 32 বছর যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসাতে কাজ করেছেন ডেটা সায়েন্স নিয়ে। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠান তথ্য প্রযুক্তি দুনিয়ায়। থ্যাংক ইউ সো মাচ আমাকে আমন্ত্রিত করার জন্য। দীর্ঘ 32 বছর আপনি নাসাতে কাজ করেছেন ডেটা সায়েন্স নিয়ে, তো সেখান থেকে আপনার দেশে ফিরে আসার গল্পটা আমরা জানতে চাচ্ছি। 32 বছর নাসাতে, ওই জনসন স্পেস সেন্টার নাসা ইন হিউস্টন টেক্সাস, সেখানে 32 বছর পরে কাজ করে বাংলাদেশে চলে আসলাম। বিকজ আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশে হয়তো স্পেশালি ইন দ্য আইটি ইনফরমেশন টেকনোলজিতে আই কুড কন্ট্রিবিউট সাম। সেই হিসাবেই আমি বাংলাদেশে আসি। হঠাৎ করে আই ডিসাইডেড টু রিটায়ার ফ্রম নাসা, হুইচ ওয়াজ অ্যান আর্লি রিটায়ারমেন্ট। ওখানে বেসিক্যালি কাজ হতো, আমি যে ডিভিশনে ছিলাম এটা মানুষ কীভাবে মহাশূন্যে বাস করতে পারে, এইটা আসলে একটা রিসার্চ। ফর লাস্ট 32 ইয়ার্স আমি এর উপরেই ডেটা নিয়ে কাজ করছি। ডেটা সায়েন্স, ডেটা কীভাবে প্রসেস করতে হয়, ডেটা কীভাবে ইয়ার টু গ্রাউন্ড কীভাবে আসবে। ইনফরমেশন টেকনোলজি যেভাবে লাস্ট 32 বা 40 ইয়ার্সে চেঞ্জ হয়েছে, ইট ইজ রিয়েলি এ ডাইনামিক। এগুলো আমরা তখন ম্যানুয়ালি করতাম। ইয়ার টু গ্রাউন্ড, ইন্টারনেট বলে কিছু ছিল না, তো উই উড ক্রিয়েট long distance internet connectivity through T1 line বা fiber line, some things like that. তো আমার যেহেতু ডেটা সেন্টারের অভিজ্ঞতা এবং how to build a data center, what it takes to create the privacy of the data, how to secure the data, because I was dealing with the human astronaut, cosmonauted physiological data, which is very, very private. The one thing that I had to do, make sure this data is never being understood by anybody and never been able to hacked by anybody. এই ছিল আমার ব্যাকগ্রাউন্ড। তো এই জন্যই ভাবলাম যে বাংলাদেশে যদি আমি আসি, যদি এর উপরে যদি কিছুটা টেকনোলজি আমি এই ইনফ্রাস্ট্রাকচারে যদি কাজ করে কিছুটা বিল্ড করতে পারি, দ্য পলিসি অফ দ্য ইন্টারনেট অ্যান্ড আইওটি, বিকজ আমি যেই পর্যায়ে কাজ করেছি সেটা তখন বলতো টেলিসায়েন্স which evolved as IoT today, Internet of Things. যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দুই দেশেই আপনি ডেটা সায়েন্স বা ডেটা সিকিউরিটি নিয়ে অনেক কাজ করেছেন। সেক্ষেত্রে আমাদের দেশের ডাটা দেশেই থাকবে, বিশেষ করে ডেটা সিকিউরিটির জন্য। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আর ইটস এ গুড কোয়েশ্চেন। আমরা বাংলাদেশে ডেটাটা ক্রিয়েট করে উই আর সেন্ডিং দ্য ডেটা ব্যাক টু USA, China and any other country that hosting the servers. এই জিনিসটা আলটিমেটলি উইল বিকাম দ্য ডেটা মাইনিং ফর USA কোম্পানি, ডেটা মাইনিং ফর ইউরোপিয়ান কোম্পানি অর চায়না। তো এই জিনিসটা প্রিভেন্ট করতে গেলে আমাদের কিন্তু লোকালি ক্লাউড বিল্ড করতে হবে, এবং ক্লাউড বিল্ড করার জন্য আমাদের মানসিকতা, যারা আইটিতে কাজ করে, আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কথা বলে দেখেছি যে তারা ক্লাউড সম্বন্ধে কিছু জানতে চায় না। দে আর অ্যাফ্রেড অফ ক্লাউড মানে আপনার ডেটা চুরি হয়ে যাবে। But cloud has nothing to do with that. Cloud, you can make it a private cloud, you can make it a public cloud, you can make a hybrid cloud. আপনার কোম্পানি যে
অ্যামাজনেই ডেটা রাখতে হবে বা এখানে কোনো পাবলিক ক্লাউডে রাখতে হবে তা না। Even your company can create a private cloud. What helps is the capital, the revenue. Because cloud না হলে আপনি একটার পর একটা সার্ভার কিনতে থাকবেন, হার্ডওয়্যার কিনতেই থাকবেন। So what do you stop? যার জন্য cloud based architecture helps you that you don't own any computer. Your information is centrally in a cloud configuration, and the company that's forming the cloud, they need to be trusted. এখন আপনি ব্যাংকিং করতে গিয়ে যদি ব্যাংকে বিশ্বাস না করেন তাহলে তো আপনি ব্যাংকে টাকা রাখবেন না। দ্য ক্লাউড ইজ সামথিং লাইক দ্যাট, ইট ইজ ইয়োর ডেটা ব্যাংক। ইভেন আমরা যে ফোনটা ইউজ করি, এই যে স্পেশালি অনেকগুলো অ্যাপস আছে যেগুলো ভয়েস ওভার ইন্টারনেট, হ্যাঁ, যেমন হোয়াটসঅ্যাপ বা ভাইবার বা এই ধরনের যেসব অ্যাপস আছে, দিস আর অল ডেটা ইজ নট ইন বাংলাদেশ। আমি যে কনভারসেশনটা করতেছি সেটা ধরেন যেখান থেকে যার ফোনের মাধ্যমে আমি কথা বলছি, যারা এই ইনফরমেশনটা বিল্ড করছে, they are the one who is holding the information. If we cannot implement our own cloud in Bangladesh, because government must set up a policy যে আমার দেশের ডেটা আমার দেশে থাকতে হবে, ওকে? আদারওয়াইজ ফেসবুক বলেন, এনি সোশ্যাল মিডিয়া বলেন, they are the one who is taking over all over the world because of data issue. আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনারা ক্লাউড বেসড একটি ল্যাপটপ বাজারে আনতে যাচ্ছেন, সেটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে চাচ্ছি। কম্পিউটার এখন বর্তমানে কিনতে গেলে ধরেন 30 থেকে 40 বা অ্যাকচুয়ালি ভালো একটা কম্পিউটার কিনতে গেলে 40,000 টাকার উপরে। এখন আমরা যদি ক্লাউড বেসড ল্যাপটপ প্রোভাইড করি, হুইচ উইল অনলি কস্ট 10,000 টাকা, এবং ক্লাউডের সুবিধা হলো যে একটা লাইসেন্স, আপনি উইন্ডোজ ইউজ করলে উইন্ডোজ লাইসেন্স লাগবে, আপনি মাইক্রোসফট অফিস ইউজ করলে মাইক্রোসফটের লাইসেন্স লাগবে। বাংলাদেশে এই লাইসেন্স জিনিসটা স্পেশালি উইথ দ্য ইয়াং পপুলেশন, লাইসেন্স টাকা দিতে হবে এই জিনিসটা কিন্তু ওদের কনসেপ্টে নেই। এভরিথিং হ্যাজ টু বি ফ্রি। আমি গুগল ইউজ করি ফ্রি, ফেসবুক ইউজ করি ফ্রি। সো হোয়াট হ্যাপেন, মিলেনিয়ামরা মনে করে হোয়াট এভার আই ইউজ ইন দ্য কম্পিউটার হ্যাজ টু বি ফ্রি। এইটা কিন্তু ধরেন মাইক্রোসফট ডিড নট ইন্ট্রোডিউস দ্যাট। এইটাকে যদি আমরা ফ্রি হিসেবে করতে চাই, ক্লাউড বেসড সার্ভিস, সেটা মাইক্রোসফটের উইন্ডো হোক আর অ্যান্ড্রয়েড হোক, উই ক্যান প্রোভাইড দ্যাট কাইন্ড অফ সার্ভিস থ্রু দ্য ক্লাউড, whereby you are legal, you are legit, but you are not violating any international law and you are using the computer. That's the only way we can promote গ্রামে গঞ্জে 10,000 টাকার মধ্যে একটা ল্যাপটপ, and it is possible, and that is what we are working with NGO and other organization, যাদের মাধ্যমে আমরা এই ক্লাউড বেসড, এটাকে VDI বলে, virtual desktop infrastructure, we are introducing. We are introducing in universities, we are introducing in primary school and secondary school. You really don't need 70,000 টাকার একটা ল্যাপটপ দিয়ে গ্রামে গঞ্জে IT পড়ানো। They are not learning anything, trust me. আমি ভিজিট করছি, they would be better served with a 10,000 টাকার একটা VDI based laptop, and that is what before I die, that is what I'm going to do in every village in Bangladesh. ডেটা অ্যানালিটিক্স নিয়ে বিশ্বের অনেক দেশেই আজকাল অনেক কাজ হয়ে থাকে, তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই ডেটা অ্যানালিটিক্স নিয়ে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি। এটা হলো নাম্বার 1 প্রায়োরিটি শুড বি এই ডেটা অ্যানালিসিস, ডেটা অ্যানালিটিক্স। যেটা ধরেন বাসায় পানি ইউজ করতেছেন, ইউ হ্যাভ নো আইডিয়া যে আমি কতটা পানি ইউজ করি। ডেটা অ্যানালিসিসের মাধ্যমে উই ক্যান প্রোভাইড ইউ দ্য ইনফরমেশন যে আপনি গত সপ্তাহে এত পানি ইউজ করছেন বা গত দিনে এত পানি ইউজ করছেন। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু কনজার্ভ দিস থিং, দেন ইউ ক্যান সেট এ লিমিট যে আমি এত লিটার পানি ইউজ করার পরে আমার আননেসেসারি পানি ইউটিলাইজেশন যাতে না হয়, আই ক্যান জাস্ট টার্ন অফ আফটার সার্টেন অ্যামাউন্ট অফ ইউটিলাইজেশনের পরে আমি you can just allow the application to set a limit. The data analysis কিন্তু এইগুলাই প্রোফাইলিং করা, অ্যান্ড সেই জায়গায় ডেটা অ্যানালিসিসের এখন বিশেষ যেটা সবাই কাজ করতেছে ওয়ার্ল্ডে, হুইচ ইজ দ্য AI, which is nothing but a data analysis. It's a different
terminology being used in the 20s, late 10 বছর ধরে AI আগে was a something different. Today's AI is basically data processing, data analysis, আর এই যে IoT যেতে এসছে মেশিন লার্নিং, তো এইগুলাকে আপনার হিউজ বিগ ডেটা যেটা বলে ওই ডেটার উপরে অ্যানালিসিস করে ইউ ক্যান ফোরকাস্ট যে এই ঘটতে যাচ্ছে, এই হতে পারে। সো দোজ আর দ্য, সো ইট হেল্পস দ্য হিউম্যান বিইং টু মেক ডিসিশন ইজিলি so that we can do other things instead of paying attention, having, you know, আপনার আগেকার বিভিন্ন কোম্পানিতে দেখবেন there is a group of people খাতা কলম নিয়ে অ্যানালিসিস করতেছে। Let the computer, let the programmer do all this thing for you so that your domain knowledge-টা যেটা আপনার কাছে আছে সেই domain knowledge-টা you can concentrate to enrich your business. এগুলা আমাদের ছেলেমেয়েরা যারা অ্যানালিটিক্সে প্রচুর কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েট হচ্ছে, we can levy this kind of thing on those engineers and computer science to do deep data analysis. আগামী দিনগুলোতে যেহেতু ডেটা নিয়ে অনেক কাজ হবে, বর্তমানে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের দেশে এই ডেটা স্পেশালিস্ট বানানোর জন্য, ডেটা সায়েন্টিস্ট তৈরি করার জন্য আমাদের শিক্ষা কারিকুলামগুলো কেমন হওয়া উচিত? তা আমাদের দেশে ধরেন এডুকেশন সিস্টেম কি, আপনি এই আর্টসে সাইন আপ করছেন, দ্যাট ইজ দ্য হোল লাইফ you have to work on the arts. You cannot switch back to computer science or electrical engineering or mechanical engineering. একটা বাচ্চা 16-17 বছর বয়সে how they can make a decision যে আমার জন্য কমার্স বেটার না আর্ট বেটার না সায়েন্স বেটার। আমার নিজের লাইফে আমি আর্টসের ছাত্র ছিলাম, আমি যখন ইউএসএ চলে গেছি তখন দেখলাম যে এখানে আর্টস পড়ে আমি এই 2 পয়সা আর্ন করতে পারবো না, তখন আই সুইচ টু ইঞ্জিনিয়ারিং। আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে আরম্ভ করলাম, এটা ইউনিভার্সিটি কিন্তু অ্যালাউ করতেছে। তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল জিনিসটা আমি মোটে মানে গ্রাস করতে পারিনি। তখন আমি এই আইটি রিলেটেড ইলেকট্রিক্যাল জিনিসগুলো ভালো বুঝি, তখন আমি সুইচ করে এই ট্রিপল-ইতে ঢুকে গেলাম, অ্যান্ড দ্যাট মেড মি হোয়াট আই ডু টুডে। হ্যাঁ, মানে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে পুরস্কার। আমি যদি এখন ইকোনমিক্সে করতাম আজকে আমার 2 পয়সা আর্ন করা খুব ডিফিকাল্ট হয়ে যেত। এই জন্য আমাদের দেশেও বাচ্চাদেরকে আসলেই ওপেন মাইন্ডেড করে দিতে হবে পলিসিগুলো, যে আর্টস বলেই যে আমি ধরে নিয়েছি ম্যাট্রিকের সময় ওইটাই আমাকে সারা জীবন এই দেশে কোনো স্কুলে ভর্তি করবে না ইঞ্জিনিয়ারিংয়ে, দ্যাট শুড বি অ্যাবলিশড ফ্রম বাংলাদেশ। জনাব রতন হাসান রহমান, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ মহিদুল ভাই, এবং থ্যাংক ইউ আপনাদের অডিয়েন্স যারা দেখছেন, থ্যাংক ইউ ফর লিসেনিং। এবারে থাকবে ক্লাউড কম্পিউটিং নিয়ে বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের পথ চলার গল্প। দেশের তথ্য দেশে থাকবে, এই প্রত্যয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে ডেটা সেন্টার রয়্যাল গ্রিন লিমিটেড। রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠা করা হয় এই ডেটা সেন্টারটি। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে অনেকেই এখন নিজেদের ডেটা সংরক্ষণের জন্য সেবা নিচ্ছে রয়্যাল গ্রিন লিমিটেড থেকে। তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ার সাথে সাথে প্রতিনিয়ত তৈরি হচ্ছে ডেটা, কিন্তু সেই ডেটা সংরক্ষণের জন্য একসময় দেশের মানুষকে নির্ভর করতে হতো বিদেশি কোম্পানিগুলোর উপর। তবে ডিজিটাল বাংলাদেশ গড়তে এখন দেশে সরকারি বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে কয়েকটি ডেটা সেন্টার। এর অংশ হিসেবে দেশের তথ্য দেশে থাকবে এই প্রত্যয়ে 2015 সালে বেসরকারি উদ্যোগে গড়ে তোলা হয় ডেটা সেন্টার রয়্যাল গ্রিন লিমিটেড। রাজধানীর মতিঝিল ও গাজীপুরের কালিয়াকৈর থেকে পরিচালিত হয় এই ডেটা সেন্টারটি। ক্লাউড বিজনেসটা বেসিক্যালি বাইরের কেন্দ্রিকই ছিল, যেখানে আসলে গুগল বলেন, AWS এবং হচ্ছে অ্যামাজন, এরাই হচ্ছে এই ব্যবসাগুলি আসলে তাদের দেশ তো না, বাংলাদেশ সাবকন্টিনেন্ট পুরোটাই অনেকাংশেই ওদের দখলে। তো আমরা প্যারালালি ওদের যেই সার্ভিসগুলি নিয়ে ওরা বাংলাদেশে আর কি এসেছে সেইগুলির আদলেই আমরা বেসিক্যালি ক্লাউড সার্ভিস আমাদের দেশের মধ্যেই যেন এন্টারপ্রাইজ লেভেল, তারপরে নর্মাল কাস্টমার লেভেল, কর্পোরেট গ্রুপ, এদেরকে আমরা আসলে এই সেম সেবাই দেওয়ার জন্য
ক্লাউড সার্ভিস স্টার্ট করেছি। আমাদের উদ্দেশ্য মূলত হচ্ছে যে গভর্নমেন্টের যেমন আপনার ডিজিটাল বাংলাদেশ একটা প্ল্যান করেছে এবং সেটা অনেকাংশেই সাকসেসফুল, সেটার পাশাপাশি আমরা হচ্ছে চাই দেশের ডেটাটা দেশেই থাকুক, যে কোনো লেভেলেই হোক। এটা এন্টারপ্রাইজ লেভেলেও হতে পারে, এটা আপনার কর্পোরেট গ্রুপেও হতে পারে, এটা সফটওয়্যার ডেভেলপারদের ক্ষেত্রেও হতে পারে। আমাদের উদ্দেশ্য মূলত হচ্ছে দেশের ডাটা দেশেই রাখা, লোকালি প্রোভাইড করা এই জিনিসগুলিকে, এবং তাদের ডাটার 100% সিকিউরিটি দেয়া। দেশের চাহিদা মিটিয়ে বিদেশি কোম্পানিকেও ডেটা সেন্টারের সেবা দেওয়া সম্ভব, যাতে করে দেশের ডাটা সিকিউরিটি নিশ্চিত করার পাশাপাশি আয় করা যাবে বৈদেশিক মুদ্রা। আর সেই লক্ষ্যেই কাজ করছে দেশীয় ডাটা সেন্টার রয়্যাল গ্রিন লিমিটেড। আমি যেহেতু এজ এ ক্লাউড সার্ভিস প্রোভাইডার, আমি বিভিন্ন হাব চুজ করতে পারি। এটা ধরেন সিঙ্গাপুরও করতে পারি। আমি সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওদের ওখানে ডাটা সেন্টারে আমরা আমাদের মেশিনপত্র সেট আপ করলাম, ও দেশের কাস্টমারও আমরা পাবো। ওরা ওই ডাটা সেন্টারটাকে বা ওখানে যেসব ক্লাউড সার্ভিসের জন্য আমরা মেশিন টেশিন বসিয়েছি, সেগুলি দিয়ে বেসিক্যালি ওরা ওটাকে ওদের লোকালাইজ করবে। ওরা যদি আমাদেরকে এখানে ধরেন ডাটা রিকভারি হিসেবে নিতে চায়, বাংলাদেশের ভূখণ্ডকে চুজ করতে চায়, সেক্ষেত্রে করবে, কিন্তু আমরা ফরেন রেমিটেন্স ডেফিনেটলি পাবো। ওদেরও যা সার্ভিস না হলে আমি লোকালি যারা আমাদের আমি সিম্পল আপনাকে এক্সাম্পল দিচ্ছি একটা, যে আমাদের দেশেরই যারা হচ্ছে আগে AWS নিত, আমি তার চেয়ে কস্ট অপটিমাইজ করে তাদেরকে এই সার্ভিস দিতে পারছি। ডেফিনেটলি সেই লেভেলে সিকিউরিটি পাচ্ছে, সার্ভিসগুলি সেই লেভেলেরই পাচ্ছে বলেই সে আমার কাছে আসছে। কিন্তু ডেফিনেটলি কস্ট অপটিমাইজেশনের একটা ফ্যাক্টর তো রয়েই গেছে। আন্তর্জাতিক মানের এই ডেটা সেন্টারটি পরিচালিত হয় সম্পূর্ণ দেশীয় জনশক্তি দিয়ে, তাই ভবিষ্যতে এই খাতে কর্মসংস্থানের অনেক সম্ভাবনাও রয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আয়োজন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে মেইল করুন tpd@ntvbd.com এই ঠিকানায়। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। আপনাদের সাথে নিয়েই পথ চলতে চাই আমরা। আবারও তথ্য প্রযুক্তি দুনিয়া দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, NTVর সাথেই থাকুন।